আরেক দফা চা হবে? পানি কি গরম করব? এবারে আমাদের গল্প হুমায়ুন আহমেদ রচিত সঙ্গিনী। গল্প শুনবেন নাকি? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত মন্দ হয়নি, 10টার মতো বাজে। বাসায় ফেরা দরকার। আকাশের অবস্থাও ভালো না, গুড়ি গুড়ি মেঘ ডাকছে। 4 মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি বললাম, আজ থাক, আর একদিন শুনবো। রাত অনেক হয়েছে, বাসায় চিন্তা করবে। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছেন কেন? মিসির আলী হাসতে হাসতেই বললেন, বাসায় কে চিন্তা করবে? আপনার স্ত্রী কি বাসায় আছেন? আমার ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাপের ঘরে চলে গেছেন। মিসির আলীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্রতার সিদ্ধান্তে চলে যাওয়ার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত। তবুও বিস্মিত হলাম। আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে। সন্ধ্যাবেলায় সে সুটকেস গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে। একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিসির আলীর কাছে এসেছি। তবে এই ঘটনা কিছুই বলিনি। আগ বাড়িয়ে পরিবারের ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানে হয় না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ঝগড়া হয়েছে বুঝলেন কি করে? অনুমানে বলেছি। অনুমানটাই বা কি করে করলেন? আমি লক্ষ্য করলাম আপনি কোনো কাজে আসেননি, সময় কাটাতে এসেছেন। গল্প করছেন এবং আমার গল্প শুনছেন। কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না, অর্থাৎ কোনো কারণে মন বিক্ষিপ্ত। আমি বললাম, ভাবি কেমন আছেন? আপনি বললেন ভালো। তো বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল, অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে। আমি তখন নিশ্চিত হওয়ার জন্য বললাম, ওর সঙ্গে 4টা ভাত খান। আপনি রাজি হয়ে গেলেন। আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই। আপনার একা লাগছে বলেই আপনি এসেছেন আমার কাছে। এই সিদ্ধান্তে আসার জন্য শার্লক হোমস হতে হয় না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়। আমি কিছু বললাম না। চা চড়াচ্ছি, চা খেয়ে গল্প শুনুন, তারপর ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন। খালি বাসায় একা একা রাত কাটাতে ভালো লাগবে না, তাছাড়া বৃষ্টি নামলো বলে। এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন? না, এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং। গরমে কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে জীবন বাঁচে। তবে বাতাস ভারী, বৃষ্টির দেরি নেই বলে আমার মনে হয়। বাতাসের আবার হালকা ভারী কি? হালকা ভারীর ব্যাপার আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন বাতাস ভারী হয়, সেটা আমি বুঝতে পারি। মাথায় চুলে হাত দিয়ে জলীয় বাষ্পের পরিমাণের ওপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয়। শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম, আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি তখন অন্যরকম। আমার কাছে তো সবসময় একই রকম লাগে। মিসির আলী ঘর ফাটিয়ে হাসতে লাগলেন। ভাবটা এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শোনেননি। আমি বোকার মতো বসে রইলাম। অস্বস্তি লাগতে লাগলো। খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যে এক ধরনের অস্বস্তি থাকে, নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মিসির আলী স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন। শো শো শব্দ হতে লাগলো। এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না। মিসির আলী এই বস্তু কোত্থেকে জোগাড় করেছেন কে জানে। কিছুক্ষণ পরপর পাম্প করতে হয়, অনেক যন্ত্রণা। চায়ের কাপ হাতে বিছনা এসে বসা মাত্র বৃষ্টি শুরু হলো, তুমুল বর্ষণ। মিসির আলী বললেন, আমার বেহেশতে যেতে ইচ্ছে করে না কেন জানেন? জানি না। বেহেশতে যেতে ইচ্ছে করে না কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই। এয়ার কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া। তাপ বাড়বেও না, কমবেও না, অনন্তকাল একই থাকবে। কোনো মানে হয়? আপনি কি বেহেশত, দোজখ এইসব নিয়ে মাথা ঘামান? না, ঘামাই না। সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান? হ্যাঁ, ঘামাই। খুব চিন্তা করি, কোনো কুল কিনারাই পাই না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন? বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছুই নেই, তিনি সব পারেন। অথচ আমার ধারণা তিনি দুটো জিনিস পারেন না যা মানুষ পারে। আমি অবাক হয়ে বললাম, উদাহরণ দিন। সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারে না, মানুষ পারে। আবার সৃষ্টিকর্তার দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারেন না, মানুষ কিন্তু পারে। সে সন্তানের জন্ম দেয়। আপনি তাহলে একজন নাস্তিক? না, আমি নাস্তিক না, আমি খুবই আস্তিক। আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে। ব্যাখ্যাতীত সব ঘটনা, যেমন স্বপ্নের কথাটাই ধরুন। সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত একটি ঘটনা। ব্যাখ্যাতীত হবে কেন? ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি। মোটেই চমৎকার ব্যাখ্যা করেননি। স্বপ্নের পুরো ব্যাপারটি তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখেছেন ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস।
তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নের ব্যাখ্যাই করলেন, অন্য দিক সম্পর্কে চুপ করে রইলেন। যদিও তিনি খুব ভালো করেই জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না। তিনি এ নিয়ে প্রচুর কাজও করেছেন, কিন্তু প্রকাশ করেননি, নষ্ট করে ফেলেছেন। তার ছাত্র প্রফেসর ইয়ং কিছু কাজ করেছেন, মূল সমস্যা পৌঁছাতে পারেননি। বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না। যেমন একটা লোক স্বপ্ন দেখলো হঠাৎ মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল। স্বপ্ন দেখার 2 দিন পর দেখালো সত্যি সত্যি সিলিং ফ্যানটা পুরো খুলে পড়ে গেছে। এই ধরনের স্বপ্নকে বলে প্রিকগনিশন ড্রিম। এর একটাই ব্যাখ্যা, স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যা সম্ভব নয়, কাজে এই জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত। বললাম, এমনও তো হতে পারে যে কাকতালীয়ভাবে মিলে গেছে। হতে পারে, প্রচুর কাকতালীয় ব্যাপার ঘটেছে পৃথিবীতে, তবে কাকতালীয় ব্যাপারগুলোকে একটি সায়েন্টিফিক্যাল প্রোলিটির ভিতরে থাকতে হবে। প্রিকগনিশন ড্রিমের ক্ষেত্রে তা থাকে না। বুঝতে পারছি না। বোঝানো একটু কঠিন। আমি বরং স্বপ্ন সম্পর্কে একটা গল্প বলি, শুনতে চান? বলুন শুনি। ভৌতিক কিছু? না, ভৌতিক না, তবে রহস্যময় তো বটেই। আরেক দফা চা হয়ে যাক। হোক। কি ঠিক করলেন? থেকে যাবেন? বৃষ্টি বাড়ছে। আমি থেকে যাওয়াই ঠিক করলাম। মিসির আলি চা নিয়ে বিছনায় পা তুলে বসলেন। গল্প শুরু হলো। ছোটবেলায় আমাদের বাসায় খোয়াবনামা নামে একটি স্বপ্নতত্ত্বের বই ছিল। কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা। আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত। ঘুম থেকে উঠেই বলতেন, ও মিছি, বইটা একটু দেখ তো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানে কি বল। আমি বই নিয়ে বসতাম। দেখ তো বাবা, গরু স্বপ্ন দেখলে কি হয়? আমি বই উল্টে জিজ্ঞেস করলাম, কি রঙের গরু মা, সাদা না কালো? এই তো মুশকিলে ফেললি, সাদা না কালো খেয়াল নেই। সাদা রঙের গরু হলো ধনলাভ, আর কালো রঙের হলো বিবাদ। কার সঙ্গে বিবাদ? তোর বাবার সাথে? লেখা নেই তো মা। মা চিন্তিত হয়ে পড়তেন। স্বপ্ন নেই, চিন্তার কোনো শেষ ছিল না। আর কত বিচিত্র স্বপ্ন যে দেখতেন। একবার দেখলেন 2 অন্ধ চড়ুই পাখি। খোয়াবনামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় তা লেখা নেই, কবুতর দেখলে কি হয় সেটা লেখা আছে। মার কারণেই খোয়াবনামা ঘাটতে ঘাটতে এরকম পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল। স্বপ্ন বিশারদ হিসেবে আমার নাম রটে গেল। যে যাই দেখে আমাকে এসে জিজ্ঞেস করে। এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্ন এরা মানুষ দেখে। সেই সঙ্গে মজার মজার কিছু জিনিস লক্ষ্য করলাম, যেমন অসুস্থ মানুষ সাধারণত বিকট সব স্বপ্ন দেখে। আমার হয়তো স্বপ্নগুলি হয় সরল ধরনের। বুদ্ধিমান মানুষের খুব জটিল স্বপ্ন দেখে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায় দেখে, সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয় উপস্থিত হয়েছে। সবার গায়ে ভালো পোশাক, শুধু সে পুরোপুরি নগ্ন, কেউ তো লক্ষ্য করছে না। এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? আমি বললাম, না, একটা স্বপ্ন আমি বারবার দেখি। পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছি। খুব সহজ প্রশ্ন, সবগুলো উত্তর আমার জানা। লিখতে গিয়ে দেখি কলমে কালি বেরোচ্ছে না। কলমটা বদলে অন্য কলম নিলাম, সেটা দিয়েও কালি বেরোচ্ছে না। এদিকে ঘন্টা পড়ে গেছে। এই স্বপ্নটা খুবই কমন, আমিও দেখি। একবার দেখলাম বাংলা পরীক্ষায় প্রশ্ন দিয়েছে অঙ্কের, কঠিন সব অঙ্ক। বাদরের তৈলাক্ত বাস হয়ে ওঠার অঙ্ক। একটি বাদরের জায়গায় 2টি বাদর, একটি খানিকটা উঠে অন্যটা তার লেজ ধরে টেনে নামায়। খুব জটিল ব্যাপার। বাসের সবটা আবার তৈলাক্ত না, কিছুটাও তেল ছাড়া। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন? জি না, ঠাট্টা করে বলেছি। জটিল সব অঙ্ক ছিল, এটুকু মনে আছে। যাই হোক, ছোটবেলা থেকে এইসব কারণে স্বপ্নের দিকে আমি বেশি ঝুঁকলাম। দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম, তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম। ড্রিম ল্যাবরেটরিতে আমার কাজও করলাম। আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহার্ন। দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীতে সেরা বিশেষজ্ঞ বলা হতে পারে। স্বপ্ন অ্যানালাইসিসের তিনি একটি টেকনিক বের করেছেন, যার নাম সুইনহার্ন অ্যানালাইসিস। সুইনহার্ন অ্যানালাইসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল। সেই ফাইল তিনি তার গ্রাজুয়েট ছাত্রদের দিতেন না। আমাকে তিনি খুব পছন্দ করতেন, সম্ভবত সে কারণে সেই ফাইল ঘাটার সুযোগ হয়ে গেল। ফাইল পরে আমি হতভম্ব। ব্যাখ্যাতীত সব ব্যাপার। একটা উদাহরণ দিই। নিউ ইংল্যান্ডের একটি 23 বছর বয়সী মেয়ের দুঃস্বপ্ন দেখা শুরু করলো। তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসে, স্বাভাবিক হাতের চেয়ে সরু, লম্বা লম্বা আঙুল। হাতটার নিচে নীল চেয়ে খুব তুলতুলে। দুঃস্বপ্নটা প্রায় দেখতে লাগলো।
প্রতিবারই স্বপ্ন ভাঙত বিকট চিৎকারে। তাকে ড্রিমের ভিতরে ভর্তি করা হয়। প্রফেসর সুইংহান রুবিনের মনোবিশ্লেষণ করলেন, অস্বাভাবিক কিছুই পেলেন না। এটিকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করলো তার নাইমহল ফুলে উঠেছে, ধরনের নন মেলিগন্যান্ট গ্রোথ হচ্ছে। 1 মাসের মধ্যে সে টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করলো। টিউমারটির মাথায় মানুষের হাতের আঙুলের মতো 5টি আঙুল। আমি মিসিরকে থামিয়ে দিয়ে বললাম, ভাই এই গল্পটা থাক, শুনতে ভালো লাগছে না, ঘেন্না লাগছে। ঘেন্না লাগার মতোই ব্যাপার, ছবি দেখলে আরও ঘেন্না লাগবে। মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনে। ছবি দেখতে চান? জি না, পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম, পিএইচডি না করে ফিরতে হলো। প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো। যে লোক আমাকে এত পছন্দ করতো সেই 20 নজরে দেখতে লাগলো। এমএস ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিং এর একটা ব্যবস্থা হলো। ছাত্রদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়াই, স্বপ্ন সম্পর্কেও বলি। স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। ছাত্রদের বলি, তোমরা যদি কখনো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে। ছাত্ররা প্রায় স্বপ্ন বলে যায়, ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না। সাপে তারা করছে, আকাশ থেকে মারতে পড়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন। আমার ইচ্ছে ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণা কিছু কাজ করব। সে ইচ্ছে সফল হয় না। দুঃস্বপ্ন দেখছি এমন লোকজন পাওয়াই গেল না। আমি গবেষণার কথা যখন ভুলে গেলাম, তখন এলো লোকমান ফকির। লোকমান ফকিরের বাড়ি কুমিল্লা নবীনগরে। বয়স 30-35। শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে। 2 কামরার একটা বাড়ি ভাড়া করেছে কাঁঠাল বাগানে। বিয়ে করেনি, তবে বিয়ে চিন্তা ভাবনা করছে। তার এক মামাতো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে। মেয়েটি তার পছন্দ নয়, তবে অপছন্দের কথা সে সরাসরি বলতে পারছে না, কারণ তার এই মামা তাকে পড়াশোনা করিয়েছে। ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তাকে দেখে চমকে উঠলাম। মুখ পাণ্ডুর বর্ণ, মৃত মানুষের মতো ভাবলেস চোখ। যৌবনের নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই। ছেলেটি হাঁটছে ঘুরিয়ে ঘুরিয়ে, কিছুক্ষণ পর পর চমকে উঠছে। সে ঘরটাকে বিনা ভূমিকা বলল, স্যার আপনি আমাকে বাঁচান। আমি ছেলেটিকে বসালাম, পরিচয় নিলাম, হালকা কিছু কথাবার্তা বলে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তাতে খুব লাভ হবে বলে মনে হয় না। তার অস্তিত্ব কমল না। লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতে পারছে না, খুব নাড়াচাড়া করছে। আমি বললাম, তোমার সমস্যাটা কি? লোকমান ক্ষীণ গলায় বলল, স্যার আমি দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি বললাম, দুঃস্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাবে না। সাপে তারা করছে, বাঘে তারা করছে, আকাশ থেকে নিচে পড়ে যাওয়া, এগুলো খুব কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন এসব দুঃস্বপ্ন দেখে। ঘুমের অসুবিধা হলেও দেখে। তুমি শুয়ে আছো, মাথা নিচ থেকে বালিশ সরে গেল, তখন একরকম স্বপ্ন তুমি দেখতে পারো। শারীরিক অসুস্থের একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে। আগুনে পোড়ার স্বপ্ন মানুষ কখন থেকে জানো? যখন পেটে গ্যাস হয়, সেই গ্যাস বুকে চালাপড়া করে, তখন সে স্বপ্ন দেখে তার জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। স্যার আমার স্বপ্নটা এরকম না, অন্যরকম। ঠিক আছে, বুঝিয়ে বলো, শুনি কি রকম। ছেলেটি সঙ্গে সঙ্গে বলা শুরু করলো। মুখস্থ পড়ে যাওয়ার মতো পড়ে যেতে লাগলো। মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সাল দিয়েছে। কথা বলার সময় একবার আমার চোখের দিকে তাকালো না। যখন প্রশ্ন করলাম তখনও না। প্রথম স্বপ্নটা দেখি সেই বুধবার রাতে 11টার দিকে ঘুমোতে গেছি। আমার ঘুমের কোনো সমস্যা নেই, শোয়ামাত্র ঘুমিয়ে পড়ি আমি। সেই রাতেও তাই হলো। বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গেই স্বপ্নটা দেখেছি। কি করে বুঝলে শোয়া মাত্র স্বপ্ন দেখেছ? জেগে উঠে ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখি 11টা 10 বাজে। স্বপ্নটা বলো। আমি স্বপ্নের মাঝে দেখলাম খোলামেলা একটা মাঠের মতো জায়গা, খুব বাতাস বইছে, শো শো শব্দ হচ্ছে, রীতিমতো শীত লাগছে। আমার চারদিকে অনেক মানুষ, কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না। ওদের কথা শুনতে পাচ্ছি, হাসির শব্দও শুনছি। একটা বাচ্চা ছেলে কাঁদছে, তাও শুনছি। বুড়ো মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে আবসাভাবেও দেখতে পাচ্ছি না। একবার মনে হলো আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। চারদিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। মাঠ দেখতে পাচ্ছি, কুয়াশাও দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন দেখছি না, অথচ তাদের কথা শুনছি। হঠাৎ ওদের কথাবার্তা সব বন্ধ হয়ে গেল, বাতাসের শোষ শব্দও বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন এসেছে, তার ভয়ে
সবাই চুপ করে গেছে। আমার নিজেরও প্রচণ্ড ভয় লাগলো, এক ধরনের অন্ধ ভয়। তখন শ্লেষাজড়িত মোটা গলায় একজন বলল, ছেলেটি তো দেখে এসেছে, মেয়েটা কোথায়? কেউ জবাব দিল না। খানিকক্ষণের জন্য বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল, সঙ্গে সঙ্গেই থেমে গেল। মনে হলো কেউ যেন তার মুখে হাত চেপে দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে। ভারী গলা লোকটা আবার কথা বলল, মেয়েটা দেরি করছে কেন? কেন এত দেরি? ছেলেটিকে তো বেশিক্ষণ রাখা যাবে না, ওর ঘুম পাতলা হয়ে এসেছে, ও জেগে যাবে। হঠাৎ চারদিকে সাড়া পড়ে গেল, একসঙ্গে সবাই বলে উঠল, এসেছে এসেছে, মেয়েটা এসেছে। আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব রোগা একটা মেয়ে, অসম্ভব ফর্সা, বয়স 18-19, এলোমেলোভাবে শাড়ি পরা, লম্বা চুলগুলো ছেয়ে দেওয়া, বাতাসে উঠছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। সে অসংকোচে আমার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভয় করছে, আমার ভয় করছে। আমি বললাম, আপনি কে? আমার নাম নার্গিস। আপনি যা দেখছেন তা স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। একটু পরেই বুঝবেন। আগে এই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম, এখন মনে হয় আপনিও দেখবেন। মেয়েটা কাঁদতে শুরু করলো, আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাঁদতে কাঁদতেই বলল, আপনি কিছু মনে করবেন না, আমার ভয় লাগছে বলে আমি এভাবে দাঁড়িয়ে আছি। এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্ন দেখায়। আমি বললাম, এরা কারা? জানি না, কিচ্ছু জানি না। আপনি থাকায় কেন যেন একটু ভরসা পাচ্ছি, যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না। কিছুই না, কিছুই না, কিছুই না। এটি হাঁপাতে শুরু করলো, আর তখন সেই ভারী এবং শ্লেষাজড়িত কণ্ঠ চিৎকার করে বলল, সময় শেষ, দৌড়াও দৌড়াও দৌড়াও। সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো, চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো, চারদিকে তীব্র আলো, এত তীব্র আলো যে চোখ ধাঁধিয়ে যায়। যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না, এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম। এরা কি? এরা মানুষ না, অন্য কিছু। লম্বাটে পশুর মতো মুখ, হাত পা মানুষের মতো, সবাই নগ্ন। এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো, আমার কানে বাজতে লাগলো, দৌড়াও দৌড়াও। আমরা সঙ্গেই দৌড়াতে শুরু করলাম। আমাদের পিছনে সেই জন্তুর মতো মানুষগুলোও দৌড়াচ্ছে। আমরা ছুটছি মাঠের উপর দিয়ে। সেই মাঠে কোনো ঘাস নেই, সমস্ত মাঠময় অযুত নিযুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো। সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা, চিৎকার করে উঠলাম, আর তখনই ঘুম ভেঙে গেল। জেগে দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে। এই তোমার স্বপ্ন? জি। দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে? ঠিক 1 মাস পর। সেই মেয়ে কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল? জি। একই স্বপ্ন নাকি অন্যরকম? কই স্বপ্ন? দ্বিতীয়বার কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে? জি। প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল, দ্বিতীয়বার কি হলো? জি। দ্বিতীয়বার কি মেয়েটি পরে এসে তুমি আগে এসে অপেক্ষা করছিলে? জি না, দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছে, আমি পরে এসেছি। দ্বিতীয়বারের স্বপ্নে তুমি রাত কটা দেখেছ? ঠিক বলতে পারবো না, তবে শেষ রাতের দিকে। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরে আজান হলো। দ্বিতীয়বারের স্বপ্নটা কি মোটা গলার লোকটি কথা বলল? জি। লোকমান ফকির রুমালে কপালের ঘাম মুছতে লাগলো, সে অসম্ভব খানছে। আমি বললাম, পানি খাবে? এনে দেবো? জি ছাড় দিন। আমি পানি এনে দিলাম। সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেললো। আমি বললাম, স্বপ্ন ভাঙার পরে তুমি দেখলে তোমরা দুটি পাই প্লেটে কেটে ক্ষতবিক্ষত হয়েছে, তাই না? জি স্যার। আপনি কি করে বুঝলেন? তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরে ঢুকলে, সেখান থেকে অনুমান করেছি। আর তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর। পা যদি না কাটতো তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না, বরং একটা মধুর স্বপ্ন হতো। কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে, আর সে তোমার গায়ে এসে দাঁড়িয়ে আছে। 18-19 বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে। আমার কথা আর মাঝখানে লোকমান ফকির পায়ের জুতা খুলে ফেললো, মোজাও খুললো। আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের নিচের তলা ফালা ফালা করে কাটা।
এমন কিছু সত্য সত্য করতে পারে আমি ভাবিনি। লোকমান নিচু গলায় বলল, এটা কি করে হয় স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি স্বপ্নের ব্যাপারে পড়াশোনা করেছি, তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি। ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে। ধরো তোমার একটা আঙুল পুড়ে গেল, সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছাবে তখন তুমি তীব্র ব্যথা হবে। ইনভার্ট রিয়াকশনে কি হয় জানো? আগে মস্তিষ্কে আঙুলটি পোড়ার অনুমতি পায়, তারপর খবর আঙুলে পৌঁছায়। যখন আঙুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে, স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে। এখান থেকে ইনভার্ট রিয়াকশনে শরীরে তার প্রভাব পড়তে পারে। এক লোক স্বপ্নে দেখতো তার হাতে যেন কে ফিন ফোটাচ্ছে। ঘুম ভাঙার পর তার হাতে সত্যি ফিন ফোটার দাগ দেখা যেত। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে, তবে ভয়ে ভয়ে পা কাটা সম্ভব তা আমার মনে হয় না। তাহলে কি? আমি বুঝতে পারছি না, আমার ক্লান্ত স্বরে বলল। 1 মাস পর পর আমি স্বপ্নটা দেখি, কারণ পায়ের ঘা শুকাতে 1 মাস সময় লাগে। আমি লোকমান ফকিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি এখন থেকে একটা কাজ করবে, ঘুমাতে যাবে জুতো দিয়ে। যদি স্বপ্ন তোমাকে দৌড়াতে হয়, তোমার পায়ে জুতো থাকবে, লেগ তোমাকে কিচ্ছু করতে পারবে না। সত্যি বলছেন? আমার তাই ধারণা। আমার মনে হচ্ছে জুতো পরে ঘুমানো তুমি স্বপ্নটা আর দেখবে না। লোকমান ফকির চলে গেল। খুব ভরসা পেল বলে মনে হয় না। আমি তাকে বলে দিয়েছিলাম 1 মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন এখানে আসে। সে এলো 1.5 মাস পর। তার মুখ আগের চেয়েও শুকনো, চোখ ভাবলে শিং, অথর্ব মানুষের মতো হাঁটছে। আমি বললাম, স্বপ্ন দেখেছ? কি না? জুতো পায়ে ঘুমাচ্ছ? জি স্যার, জুতো পায়ে দেওয়ার জন্যই স্বপ্ন দেখছি না। আমি হাসি মুখে বললাম, তাহলে তোমার রোগ সেরে গেল, এতে মন খারাপ কেন? মনে হচ্ছে বিরাট সমস্যা পড়েছে, সমস্যাটা কি? লোকমান নিচু গলায় বলল, মেয়েটার জন্য মন খারাপ স্যার। বেচারি একা একা স্বপ্ন দেখছে। এত ভালো একটা মেয়ে কষ্ট করছে। আমি সঙ্গে থাকলে সে একটু ভরসা পায়। নিজের জন্য কিছু না, মেয়েটার জন্য খুব কষ্ট হয়। লোকমানের চোখে পানি এসে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম। বললে কি? স্যার, আমি ঠিক করেছি জুতো পরবো না। যা হবার হবে। নার্গিসকে একা একা যেতে দেব না, আমি সঙ্গে থাকবো। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার। এত সুন্দর চমৎকার একটা মেয়ে, আমি স্যার থাকবো তার সাথে। সেটা কি ভালো হবে? জি স্যার, হবে। আমি তাকে ছাড়া বাঁচবো না। সে কিন্তু স্বপ্নের একটি মেয়ে। সে স্বপ্নের মেয়ে নয়। আমি যেমন, সেও তেমন। আমরা দুজন এই পৃথিবীতেই বাস করি। সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে, তার পায়ে ব্লেডের কাটা। আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি, সেও নিশ্চয়ই আমার কথাই ভাবে। শুধু আমাদের দেখা হয় স্বপ্নে। গল্পটি এই পর্যন্তই। আমি চেঁচিয়ে বললাম, এই পর্যন্ত মানে? শেষটা কি? শেষটা আমি জানি না। ছেলেটি কত বিরক্ত পানি একবার এসেছিল। সে বলল, জুতা খুললে ঘুমানো মাত্র সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে মেয়েটির দেখা পায়। তারা দুজন খানিকক্ষণ গল্প করে, দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। এক সময় মানুষের মতো জন্তুগুলো চেঁচিয়ে বলে, দৌড়াও দৌড়াও। তারা দৌড়াতে শুরু করে। ছেলেটি আপনার কাছে আর আসেনি? জি না। ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি কিছু জানেন? না, জানি না, তবে অনুমান করতে পারি। ছেলেটি জানে জুতো পায়ে ঘুমালে দুঃস্বপ্ন সে দেখবে না। তারপরেও জুতো পায়ে দেয় না, কারণ মেয়েটিকে একা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রেমের ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে তা প্রেমে না পড়লে বোঝা যায় না। ছেলেটির পক্ষে এই জীবন তার স্বপ্ন সঙ্গে নিয়ে মায়া কাটানো সম্ভব নয়। সে বাকি জীবনে কখনো জুতো পায়ে ঘুমাবে না। সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না। দুঃস্বপ্ন হলেও এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন। আপনার কি ধারণা, নার্গিস নামের কোনো মেয়ে কি এই পৃথিবীতে সত্যিই আছে? আমি জানি না। রহস্যময় এ পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি। তবে মাঝে মাঝে আমার জ্ঞান জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে। আরেক দফা চা হবে? পানি কি গরম করবো?